প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কিন্তু তোমাদের পড়ালেখাটা ভালো নেই, কারণ আমি আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারছি যে তোমরা সেভাবে পড়ালেখা করছো না। কিভাবে বুঝতে পারলাম? কারণ তোমাদের এখানে কোনো কমেন্ট নেই, অর্থাৎ তোমরা যে সমস্যাগুলো ফেস করছো সেগুলো কিন্তু আমাকে জানাচ্ছ না, বা তোমরা কিভাবে পড়ছো, কতটুকু পড়ছো তা কিন্তু আমাকে ফিডব্যাক দিচ্ছ না। এ থেকে আমি বুঝতে পারছি যে তোমাদের পড়ালেখাটা ঠিকমতো হচ্ছে না। আশা করি তোমরা ভালোভাবে পড়ালেখা করবে, আর যে কোনো সমস্যার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা পড়ালেখা করছো। যাই হোক, আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের লেকচার 4 নিয়ে আজ আলোচনা করব। অধ্যায় 6-এ রয়েছে পদার্থের গঠন। প্রতীক কি? মৌলিক পদার্থের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে প্রতীক কি? প্রতীক হলো মৌলিক পদার্থের পুরো নামের সংক্ষিপ্ত রূপ। আমরা মৌলিক পদার্থ সম্পর্কে আরও কয়েকটি তথ্য জানি যে এই পর্যন্ত যত মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে তার সংখ্যা হলো 118টি। প্রাকৃতিক মৌলিক পদার্থ অর্থাৎ এই 118টির মধ্যে প্রকৃতিতে যে মৌলিক পদার্থগুলো পাওয়া যায় তার সংখ্যা হচ্ছে 98টি, আর কৃত্রিমভাবে তৈরি মৌলিক পদার্থ 20টি, অর্থাৎ এই 20টি মৌল কৃত্রিমভাবে তৈরি করা যায়। তাহলে এই যে আমরা যে প্রতীকের কথা বলছি, তো এখানে খেয়াল করো যে হাইড্রোজেনের প্রতীককে H দিয়ে প্রকাশ করা হয়, অক্সিজেনের প্রতীককে O দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ হাইড্রোজেনের প্রতীক হলো H, অক্সিজেনের প্রতীক হলো O। প্রতীক লেখার নিয়ম। প্রত্যেক মৌলিক পদার্থের পৃথক পৃথক প্রতীক রয়েছে। তাহলে যতগুলো মৌলিক পদার্থ আছে প্রত্যেকের পৃথক প্রতীক রয়েছে। প্রতীক মৌলের ল্যাটিন, গ্রিক বা ইংরেজি নামের একটি বা দুটি আদ্যক্ষর দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ মৌলিক পদার্থের যে নাম, সেই নামের অর্থাৎ মৌলিক পদার্থের ইংরেজি, ল্যাটিন বা গ্রিক নামের প্রথম অক্ষরটি অথবা প্রথম দুইটি অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। একটি অক্ষর দিয়ে প্রকাশিত প্রতীকের ক্ষেত্রে সর্বদাই বড় হাতের অক্ষর, আর দুটি অক্ষর দিয়ে প্রকাশিত প্রতীকের ক্ষেত্রে প্রথমটি হবে বড় হাতের এবং পরেরটি হবে ছোট হাতের অক্ষর। এখানে খেয়াল করো, হাইড্রোজেন, হাইড্রোজেনের ইংরেজি বানানের প্রথমে H আসে, সেজন্য এটি বড় হাতের H হয়েছে। আর হিলিয়ামের ক্ষেত্রে HE, হিলিয়ামের বানানে H তারপরে E থাকে, এজন্য HE দিয়ে হিলিয়াম বোঝানো হয়েছে। কিছু পরমাণুর নাম ও প্রতীক। এখানে আমরা ভালো করে খেয়াল করলে দেখব যে আমরা যে নিয়মগুলো পড়লাম সেই নিয়মগুলো এখানে আছে কিনা। যেমন ধরো হাইড্রোজেন, এর ইংরেজি নাম হচ্ছে হাইড্রোজেন, এখান থেকে Hকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে হিলিয়াম, HELIUM, HE দেখো প্রথমটা বড় হাতের, পরেরটা ছোট হাতের, HE এটা দিয়ে হিলিয়াম বোঝানো হয়েছে। তারপরে লিথিয়াম Li, বেরিলিয়াম Be, বোরন B, কার্বন C, নাইট্রোজেন N, অক্সিজেন O, ফ্লোরিন F, লোহা Fe। লোহার ক্ষেত্রে খেয়াল করো যে লোহার
তোমার এই যে ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, লোহার ল্যাটিন নাম কি? ফেরাম। তাহলে এই ফেরামের Fe এখানে ব্যবহৃত হয়েছে প্রতীক হিসেবে। এই প্রতীকগুলো তোমরা মুখস্থ রাখবে। যেমন H দিয়ে আমরা বোঝাবো হাইড্রোজেন, He দিলে হিলিয়াম, Li লিথিয়াম, Be বেরিলিয়াম, P তে বোরন, C তে কার্বন, N নাইট্রোজেন, O অক্সিজেন, F ফ্লোরিন, Fe লোহা বা আয়রন। এরপর আসো সংকেত কি? অণুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে, অর্থাৎ অণুর পুরো নামের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। একটি অণু যে যে মৌলের পরমাণু দিয়ে গঠিত সেসব মৌলের প্রতীক দিয়ে সংকেত লেখা হয়। যেমন এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে রয়েছে একটি সোডিয়াম এবং একটি ক্লোরিন। তাহলে এই যে সোডিয়াম হচ্ছে Na আর ক্লোরিন হচ্ছে Cl। তাহলে এই দুইটি যদি আমরা পাশাপাশি লিখি তাহলে আমরা পেয়ে যাব কি? সোডিয়াম ক্লোরাইড, NaCl। তাহলে Na কার জন্য? সোডিয়ামের জন্য, আর Clটা হচ্ছে ক্লোরিনের জন্য। কিন্তু দুটি মিলে নাম হচ্ছে কি? সোডিয়াম ক্লোরাইড। এটা কিন্তু খাদ্য লবণ, আমরা যে লবণগুলো খাই সেই লবণই হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। মৌলিক পদার্থের সংকেত লেখার নিয়ম উল্লেখ করো। এখন মৌলিক পদার্থের সংকেত কিভাবে লিখতে হয় দেখো। কঠিন বা তরল মৌলিক পদার্থের ক্ষেত্রে সাধারণত দেখা যায় অনেক পরমাণু একসাথে থাকে। যেগুলো কঠিন বা তরল মৌলিক পদার্থের ক্ষেত্রে সাধারণত দেখা যায় অনেক পরমাণু একসাথে থাকে, কোনো অণু গঠন করে না, পাশাপাশি অবস্থান করে কিন্তু অণু গঠন করে না। এই ধরনের মৌলের ক্ষেত্রে অণুর সংকেত লেখা হয় না, অর্থাৎ তাদের কোনো সংকেত নেই। যেমন এখানে দেখো সোডিয়াম Na, অনেকগুলো সোডিয়াম একসাথে জড়ো হয়ে থাকতে পারে কিন্তু অণু গঠন করবে না, তখন ওই প্রতীক দিয়েই সোডিয়ামকে বোঝানো হবে। লোহা Fe, লোহার বড় একটা খণ্ড, ওখানে কিন্তু লক্ষ লক্ষ পরমাণু থাকে বা ওই লোহার পরমাণু থাকে, তাহলে ওটাকে Fe দিয়ে প্রকাশ করা হয়। কপারের ক্ষেত্রে Cu, অর্থাৎ এরা একসাথে অনেকগুলো পরমাণু থাকে কিন্তু এরা অণু গঠন করে না। গ্যাসীয় মৌলসমূহের ক্ষেত্রে সাধারণত দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে। এদের সংকেত লেখা হয় প্রতীকের নিচে ডান পাশে ছোট করে 2 লিখে বা 2 লিখে। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের দুইটা পরমাণু একসাথে অবস্থান করে, এই জন্যে হাইড্রোজেনের অণু হবে H2O। তাহলে হাইড্রোজেনের দুইটি পরমাণু যখন একসাথে অবস্থান করবে তখন সেটা হয়ে যাবে হাইড্রোজেনের অণু এবং সংকেত হয়ে যাবে কি? H2O। কিছু কিছু তরল ও কঠিন মৌলের ক্ষেত্রেও দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে। কিছু কিছু তরল আছে আবার কঠিন মৌল আছে যেগুলো দুইটা একসাথে যুক্ত হয়ে অণু গঠন করতে পারে, সেক্ষেত্রেও তাদের প্রতীকের ডান পাশে ছোট করে 2 লিখে সংকেত লেখা হয়। যেমন ব্রোমিন হচ্ছে একটি তরল মৌল, এর সংকেত হচ্ছে Br2। আয়োডিন একটি কঠিন মৌল, এর সংকেত হচ্ছে I2। আই দিয়ে আয়োডিনের প্রতীক এই ডান পাশে ছোট করে 2 দিয়ে সংকেত বোঝানো হচ্ছে। তাহলে H2 দিয়ে আমরা কি বুঝবো? হাইড্রোজেনের একটি অণু যেখানে দুটি পরমাণু রয়েছে। আবার Br2 দিয়ে কি বুঝবো? এটি হচ্ছে ব্রোমিনের সংকেত। এটি হচ্ছে কি? ব্রোমিনের সংকেত, যেখানে দুইটি পরমাণু রয়েছে। আয়োডিনের সংকেত I2 দিয়ে আমরা কি বুঝবো? এই I2 মানে হচ্ছে আয়োডিনের একটি অণু যেখানে দুটি পরমাণু রয়েছে।
কিছু মৌলের প্রতীক ও সংকেত। দেখো কতগুলো মৌলের প্রতীক এবং সংকেত আমরা একটু শিখি। হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H, কিন্তু যখন সংকেত বলবো তখন H2। তোমাদের H এবং H2 এর মধ্যে পার্থক্য আসতে পারে। তাহলে কি করবে? H কি? হাইড্রোজেন মৌলের একটি পরমাণু, আর H2 হাইড্রোজেন মৌলের একটি অণু। ঠিক আছে? H দিয়ে কি বোঝায়? একটি পরমাণুকে বোঝায়, আর H2 দুইটি পরমাণু যুক্ত হয়ে একটি অণু গঠন করেছে। অনুরূপভাবে দেখো নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N, সংকেত হচ্ছে N2। অর্থাৎ এই যে এখানে যে মৌলগুলো দেখানো হয়েছে, এই মৌলগুলোর দুইটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করবে। এটা একটু আমাদের মনে রাখতে হবে। অক্সিজেনের ক্ষেত্রে প্রতীক হচ্ছে O, কিন্তু সংকেত O2। ফ্লোরিনের ক্ষেত্রে প্রতীক F, সংকেত F2। ক্লোরিনের ক্ষেত্রে প্রতীক Cl, এটাকে কিন্তু 1 বলবে না, 1 মনেও করবে না, এটা হচ্ছে ছোট হাতের L, তাহলে C বড় হাতের আর L ছোট হাতের, তাহলে Cl, আর এখানে Cl2। ব্রোমিন Br, সংকেত হচ্ছে Br2। আয়োডিন I, সংকেত হচ্ছে I2। এইরকম করে এই যে 118টি মৌল আছে, প্রত্যেকেরই পৃথক পৃথক এইরকম প্রতীক রয়েছে, তবে প্রত্যেকের কিন্তু এরকম সংকেত নেই। এগুলো পাশাপাশি, অর্থাৎ দুইটি পরমাণু পাশাপাশি যুক্ত হয়ে এরকম অণু গঠন করে, তাই এদের সংকেত এই ধরনের হয়েছে। যৌগিক পদার্থের সংকেত লেখার নিয়ম উল্লেখ করো। যৌগিক পদার্থটি যে মৌল ও পরমাণু গুচ্ছ দিয়ে গঠিত সেগুলো পাশাপাশি লিখে তাদের যোজনী পরিবর্তন করা হয়। পরিবর্তন মানে হচ্ছে অদল বদল করা হয়, অর্থাৎ একজনের যোজনে আরেকজনের কাছে দেওয়া হয়। অন্যভাবে যদি আমরা বলি যে যৌগিক পদার্থ যে মৌল পরমাণু গুচ্ছের যে কয়টি দিয়ে গঠিত তাদের প্রতীক এবং সংখ্যা লিখে সংকেত লেখা হয়। যেমন এখানে দেখো পানির সংকেত হচ্ছে H2O। আমরা জানি যে পানির মধ্যে হাইড্রোজেন রয়েছে কয়টি? দুইটি। হাইড্রোজেন কয়টি রয়েছে? দুইটি রয়েছে। আর অক্সিজেন রয়েছে কয়টি? দেখো এখানে একটি অক্সিজেন রয়েছে। তাহলে দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন নিয়ে গঠিত হয় কি? পানি। তাহলে পানির সংকেত কি হবে? H2O, কারণ দুইটি হাইড্রোজেন রয়েছে আর একটি অক্সিজেন রয়েছে। তাই এখানে বললাম যে মৌল বা পরমাণু গুচ্ছ দিয়ে গঠিত, এখানে দুইটি মৌল, পরমাণু গুচ্ছ আমরা পরে আসছি আলোচনায়। তাহলে যে মৌলের যে কয়টি দিয়ে গঠিত তাদের প্রতীক এবং সংখ্যা লিখে সংকেত লেখা হয়। আর এখানে দেখো, এখানে দেখানো হয়েছে যে এই যে অক্সিজেন, তার দুইটি হাত আছে, দুই হাত দিয়ে সে দুইটি হাইড্রোজেনকে ধরে। এই যে হাত মানে হচ্ছে যোজনী। আমি আগে বললাম যে এই যে এখানে যেটি লেখা আছে যে যোজনী পরিবর্তন করা হয়, যদিও যোজনী দিয়ে বুঝতে হলে তোমাদের যোজনীর একটা ছক আছে, ওটা মুখস্থ রাখতে হয় বা মনে রাখতে হয়। আমি তোমাদের পরে এই জিনিসগুলো ভালো করে শেখাবো, যদিও তোমাদের বইয়ের মধ্যে এই জিনিসগুলো নেই। এটা তোমরা ক্লাস 8-এ উঠে কিছু শিখতে পারবে, 9-10-এ উঠে ভালোভাবে শিখতে পারবে। তারপরেও তোমাদের আমি ধারণা দিব। তাহলে আমরা পানির সংকেত H2O এটি মনে রাখি। কয়েকটি যৌগের নাম ও তাদের গঠন। কয়েকটি যৌগের নাম আর তাদের গঠন এখানে আমরা উল্লেখ করি। খেয়াল করো, যৌগের বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যে যৌগগুলো নিব সেই যৌগগুলোর বৈশিষ্ট্য কি হবে। যেমন ধাতুর সাথে
বা অধাতুর সাথে, ধাতু বা অধাতুর সাথে একটি অধাতু যুক্ত হলে যৌগের নামের শেষে আইড থাকে। ধাতু বা অধাতুর সাথে একটি অধাতু যুক্ত হলে যৌগের নামের শেষে আইড থাকে। খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম একটি ধাতু আর ক্লোরিন হলো একটি অধাতু। তাহলে সোডিয়াম ক্লোরাইড দেখো আইড যুক্ত হয়েছে, ক্লোরাইড, রাইড, আইড, ঠিক আছে। তাহলে সোডিয়াম একটি ধাতু, তার সাথে যুক্ত হয়েছে একটি অধাতু, গঠন করেছে সোডিয়াম ক্লোরাইড। কি কি পরমাণু আছে? সোডিয়াম আর ক্লোরিন। ক্যালসিয়াম অক্সাইড CaO, Ca হচ্ছে ক্যালসিয়ামের প্রতীক, ও হচ্ছে অক্সিজেনের প্রতীক। তাহলে ক্যালসিয়াম অক্সাইড CaO, অক্সাইড, আইড আছে নামের শেষে, ক্যালসিয়াম আর অক্সিজেন। Ki, পটাশিয়াম আর আয়োডিন, পটাশিয়াম আর আয়োডিন, তাহলে নাম হচ্ছে কি? পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড। কে হচ্ছে পটাশিয়াম আর আই হলো আয়োডিন। SO2, সালফার ডাইঅক্সাইড, S হচ্ছে সালফার, ও হচ্ছে অক্সিজেন, দুটি অক্সিজেন আছে, তাই এটির নাম হয়ে গেছে সালফার ডাইঅক্সাইড। তাহলে সালফার আর অক্সিজেন নিয়ে এটা গঠিত। কার্বন ডাইঅক্সাইড দেখো CO2, তাহলে C হলো কার্বন ও অক্সিজেন, আর দুটি অক্সিজেন আছে, তাই নাম হলো কি? কার্বন ডাইঅক্সাইড, কার্বন ও অক্সিজেন। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবে। সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম আয়োডাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এখন তোমাদের যদি বলা হয় যে পটাশিয়াম আয়োডাইড কি কি দিয়ে গঠিত? পটাশিয়াম আর আয়োডিন। ক্যালসিয়াম অক্সাইড কি কি নিয়ে গঠিত? ক্যালসিয়াম ও অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইড কি কি নিয়ে গঠিত? কার্বন ও অক্সিজেন। এভাবে মনে রাখবে। আচ্ছা, এখানে অন্য এক ধরনের যৌগ নেওয়া হয়েছে, যেমন ধাতুর সাথে একটি পরমাণু গুচ্ছ যুক্ত হলে যৌগের নামের শেষে আইট বা এট থাকে, আইট বা এট থাকে। খেয়াল করো, ধাতুর সাথে একটি পরমাণু গুচ্ছ যুক্ত হলে, ধাতু প্রথমে হচ্ছে ধাতু, এই যে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে ধাতু। পরমাণু গুচ্ছ অর্থাৎ অনেকগুলো পরমাণু একসাথে যুক্ত হয়ে কি গঠন করে? যৌগ। কিন্তু এখানে যৌগ গঠন করবে না, ওরা মৌলের মতো আচরণ করবে। দেখতে যৌগের মতো মনে হবে, কিন্তু আসলে আচরণ করবে কার মতো? মৌলের মতো। কিছু কিছু মানুষ আছে দেখবে যে অনেক বড় হয়ে গেছে, কিন্তু আচার আচরণ বাচ্চাদের মতো। এই অবস্থাটা হচ্ছে তাই, যে অনেকগুলো পরমাণু যুক্ত হয়ে দেখা যাবে যৌগ, কিন্তু আসলে সে যৌগ না, তার আচার আচরণ হচ্ছে মৌলের মতো। এখানে দেখো সালফেট SO4, এটা একটা পরমাণু গুচ্ছ। সালফাইট SO3, এটি একটি পরমাণু গুচ্ছ। নাইট্রেট NO3, এটি হচ্ছে নাইট্রেট। NO2 নাইট্রাইট। CO3, এটি হচ্ছে কার্বনেট। PO4, এটি হচ্ছে ফসফেট। তাহলে এই যে PO4 পরমাণুগুচ্ছ, CO3 পরমাণুগুচ্ছ, NO2 পরমাণুগুচ্ছ, NO3 পরমাণুগুচ্ছ, SO3 পরমাণুগুচ্ছ, SO4 পরমাণুগুচ্ছ। তাহলে কি বুঝতে পারলে? পরমাণুগুচ্ছ যে অনেকগুলো পরমাণু একসাথে যুক্ত হয়ে যৌগ গঠন না করে মৌলের মতো আচরণ করে, তাদেরকে বলা হচ্ছে পরমাণু গুচ্ছ। এরা একসাথে অবস্থান করবে, যেখানে যাবে এই গুচ্ছটা একসাথে থাকবে। যেমন এখানে সালফেট SO4,
যেটার সাথেই যুক্ত হোক এই SO4 একসাথেই যাবে, আলাদা যাবে না। S এবং O আলাদা হবে না, এখানে একসাথেই থাকবে। আচ্ছা, তাহলে CaSO4 দেখো এখানে ক্যালসিয়াম আছে আর সালফেট আছে। নামটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ক্যালসিয়াম সালফেট। এটার নামটা সহজ কিন্তু গঠনটা কঠিন। ক্যালসিয়াম সালফাইড, ক্যালসিয়ামের সাথে সালফাইড আছে, ক্যালসিয়াম সালফাইড। পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়ামের সাথে নাইট্রেট আছে। পটাশিয়াম নাইট্রাইট, পটাশিয়ামের সাথে নাইট্রাইট আছে। সোডিয়াম কার্বনেট, সোডিয়ামের সাথে কার্বনেট আছে। অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়ামের সাথে ফসফেট আছে। দেখো Al, A1 না কিন্তু ছোট হাতের L, Al PO4, Al PO4, Al হচ্ছে অ্যালুমিনিয়াম আর PO4 হচ্ছে পটাশিয়াম। একটু মনোযোগ দিয়ে এগুলো শুনবে, বারবার করে শুনবে, তাহলে দেখবে মনে থাকবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। পরমাণুর কণা সম্পর্কে ব্যাখ্যা করো। পরমাণুকে অর্থাৎ পরমাণুকে ভাঙলে আমরা দেখলাম যে পরমাণুকে ভাঙা যায়। তো পরমাণুকে ভাঙলে 3টি ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়। এই 3টা ক্ষুদ্র কণা কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো পরমাণুর ক্ষেত্রে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন। পরমাণুর কেন্দ্রে থাকে কি? প্রোটন আর নিউট্রন। আর মনে করো এই যে এখানে আমি একটা পরমাণু আঁকছি, তাহলে এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র। এই যে কেন্দ্রে কি কি থাকবে? প্রোটন থাকবে, প্রোটনকে P দিয়ে লেখা হয়, P দিয়ে লেখা হয়। আর থাকবে কি? N, N। ঠিক আছে, তাহলে প্রোটন আর নিউট্রন থাকবে হচ্ছে কেন্দ্রে। আর এই যে চারপাশের যে পথ দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে কক্ষপথ। অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে পরমাণুর যে পথ রয়েছে সেটা হচ্ছে কক্ষপথ। এই কক্ষপথগুলোতে থাকবে কি? ইলেকট্রন। এই যে এরকম ইলেকট্রন অবস্থান করবে, এগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে দেখো এই যে এটা হচ্ছে কেন্দ্র, আর এই যে কেন্দ্রের চারপাশে যে পথ রয়েছে সেটা হচ্ছে কক্ষপথ। আর কক্ষপথে রয়েছে কি? ইলেকট্রন থাকবে। তাই বলা হচ্ছে দেখো যে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন, আর কেন্দ্রের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে। সাধারণত একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে। অর্থাৎ এই যে পি এর সংখ্যা যে কয়টি থাকে, এই ইলেকট্রনের সংখ্যাও সেই কয়টি থাকে। পি হচ্ছে প্রোটন, আর এই প্রোটনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। প্রোটনের সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা। এখানে উল্লেখ্য একমাত্র হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে কোনো নিউট্রন থাকে না। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু ভাঙলে এর কেন্দ্রে একটি প্রোটন ও বাইরে একটি ইলেকট্রন পাওয়া যায়। তোমরা এটা একটু খেয়াল করো, এটা হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণু। এই হাইড্রোজেন পরমাণুকে ভাঙলে এর কেন্দ্রে একটি প্রোটন পাওয়া যাবে, কোনো নিউট্রন থাকে না। আর আগেই বলা হচ্ছে যে যে কয়টি প্রোটন থাকবে সেই কয়টি ইলেকট্রন থাকবে। তাহলে দেখো এখানে প্রোটন আছে একটি আর ইলেকট্রনও আছে একটি। ঠিক আছে? আচ্ছা, অন্যদিকে হিলিয়াম পরমাণুর কেন্দ্রে থাকে 2টি প্রোটন ও 2টি নিউট্রন, আর বাইরে থাকে 2টি ইলেকট্রন। তাহলে হিলিয়াম পরমাণুর কেন্দ্রে 2টি প্রোটন থাকে আর 2টি নিউট্রন থাকে, আর বাইরে কি থাকে? 2টি ইলেকট্রন থাকে। এখানে দেখো হিলিয়াম, এটা হচ্ছে কেন্দ্র, 2টি প্রোটন আর 2টি নিউট্রন, আর এর বাইরে দেখো 2টি ইলেকট্রন রয়েছে, একটি ইলেকট্রন, এই একটি ইলেকট্রন। অন্যদিকে অক্সিজেনের ক্ষেত্রে দেখো যে এর কেন্দ্রে রয়েছে 8টি প্রোটন এবং 8টি
নিউট্রন। আর এই অক্সিজেনের চারপাশে রয়েছে কয়টি ইলেকট্রন? 8টি ইলেকট্রন। এখন দেখো এখানে যেটা বলা হচ্ছে যে এইটা হচ্ছে প্রথম কক্ষপথ, এর বাইরে যদি আর একটা চক্র থাকে তাহলে সেটা হবে দ্বিতীয় কক্ষপথ। এখানে খেয়াল করো, এই যে প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 2টি। অর্থাৎ মনে রাখবে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রনই থাকতে পারে। তাহলে 2টি ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে এখানে বাকি কয়টা ইলেকট্রন থাকবে? অক্সিজেনের ইলেকট্রন আছে 8টি। প্রথম কক্ষপথে থাকতে পারে কয়টি ইলেকট্রন? 2টি। দিলাম 2টি, বাকি থাকলো কয়টি? 6টি। তাহলে এই 6টি চলে যাবে দ্বিতীয় কক্ষপথে। এই যে পরের যে চক্রটা সেটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। দেখো 2 2, এখানে 2টি, এপাশে 2টি, 4টি, এই উপরে একটি, 5টি, এখানে একটি, 6টি। ঠিক আছে? তাহলে প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 2টি ইলেকট্রন। তারপর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? 8টি। কিন্তু অক্সিজেনের এখানে ইলেকট্রনই হচ্ছে 8টি, তাহলে প্রথমে থাকবে 2টি, তারপরের কক্ষপথে থাকবে 6টি। আর যদি কারো 10টি হতো তাহলে কি হতো? এই শেষের কক্ষপথে 8টি হয়ে যেত। বুঝতে পেরেছ? তাহলে পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে যে চক্রাকার পথ রয়েছে সেই পথকে বলা হচ্ছে কক্ষপথ। আর এই প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? 8টি। আর তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 18টি। তৃতীয় কক্ষপথে কয়টি থাকতে পারে? সর্বোচ্চ 18টি থাকতে পারে। কিছু মৌলের প্রতীক ও পারমাণবিক সংখ্যা, এটা তোমাদের বইয়ে নাই, কিন্তু এটা শিখতে হবে। আমি 10টা দিয়েছি, আরও 10টি পরে দিব। 20টি শিখতেই হবে, না শিখলে চলবে না, ওই পরমাণুর গঠন লিখতে পারবে না। আমি আগামী লেকচারে আরও 10টি এই পরমাণুর নাম এবং এই পারমাণবিক সংখ্যা দিয়ে দেব। তাহলে দেখো হাইড্রোজেনের প্রতীক H, এটা হচ্ছে প্রতীক, আর এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন তোমরা কিভাবে মনে রাখবে? একটি সূত্র আছে, হাই হয়কার রসে, হাই হি লি বে বো কা না। তাহলে হাই হিলি বেবো কানা একটা একটা করে যদি মনে রাখো তাহলে দেখবে সিরিয়ালি এই না আছে 7 নাম্বারে, না আছে কত নাম্বারে? 7 নাম্বারে। তাহলে নাতে নাইট্রোজেন, নাইট্রোজেন হবে পারমাণবিক সংখ্যা 7। অক্সিজেন, তাহলে হাই হি লি বে বো কা না। অ ফ্লো নি, অ ফ্লো নি, অতে অক্সিজেন, ফ্লোতে ফ্লোরিন, নিতে নিয়ন, NE। খেয়াল করো, তাহলে হাইড্রোজেন প্রথমে আসতেছে, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। আর এই পারমাণবিক সংখ্যা কি? আমি একটু আগেই বলেছি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের প্রোটনের সংখ্যা। তাহলে কোনো মৌলের প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা যা, সেখানে সেই কয়টি প্রোটন থাকবে এবং সেই কয়টি ইলেকট্রন থাকবে। ঠিক আছে? কারণ কি? প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে পারমাণবিক সংখ্যা কি? কোনো মৌলের প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। তাহলে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যা, সেখানে সেই কয়টি প্রোটন রয়েছে। তাহলে মনে করো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যদি 8 হয়, সেখানে কয়টি প্রোটন আর কয়টি ইলেকট্রন থাকে তুমি বলতে পারবে না? তাহলে পারমাণবিক সংখ্যা 8 মানে কি? প্রোটন সংখ্যা 8, আর প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 8। কার্বনের ক্ষেত্রে দেখো, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তাহলে কার্বনে প্রোটন সংখ্যা কত? 6, ইলেকট্রন সংখ্যা 6। তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে, তোমরা এভাবে একটু খাতা কলম নিয়ে লিখে নাও।
তোমরা এই যে আমি এখানে যে দেখিয়েছি গঠন, তোমরা কার কার গঠন দেখাবে একটু লিখে নাও। 1 নম্বরে দেখাবে কার্বন, 2 নম্বরে দেখাবে হচ্ছে ফ্লোরিন, 3 নম্বরে দেখাবে নিয়ন, 4 নম্বরে দেখাবে লিথিয়াম, 5 নম্বরে দেখাবে বোরন। এই কয়টা তোমরা লিখবে, গঠন লিখবে। কীরকম গঠন লিখবে? এই রকম গঠন ভাষায় লিখবে। লিখে আমাকে বলবে যে কোনটির কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে, কোনটির কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে। তাহলে কার্বন, তারপরে ফ্লোরিন, নিয়ন, বোরন, লিথিয়াম, এইগুলো 5টি দিয়েছি। এই 5টি তুমি ভাষায় লিখবে, ঠিক আছে? লিখে আমাকে কমেন্টে জানাবে যে কোনটির কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে। আজকে লেকচারটা অনেক বড় হলো, কারণ অনেক ব্যাখ্যা ছিল। এর মধ্যে সমস্যা হলে আমি আগামী লেকচারে তোমাদের কমেন্ট দেখে আমি আগামী লেকচারে আবার সমস্যাগুলো নিয়ে আগে আলোচনা করব, তারপরে আমরা প্রশ্ন উত্তর এবং বাকি অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা ভালো করে পড়বে, বারবার করে ভিডিওটা দেখবে, দেখে তোমরা বুঝতে চেষ্টা করবে। আর সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।